আসলে কি চলছে? কি চলছে আমি বলতে পারবো না, তবে তেলের দাম বাড়ানো অযৌক্তিক না। এই জন্য না যে আসলেই তেলের দাম বেড়েছে সারা পৃথিবীতে, এবং সরকারকে যেহেতু ভর্তুকি দিতে হয় তেলে প্রচুর পরিমাণে, অনেকদিন যাবৎ ভর্তুকি দিচ্ছে এবং সেই ভর্তুকির পরিমাণটা অনেক বেড়ে গিয়েছিল। তবে বিবেচনায় নিতে হবে সরকারকে যে যত দ্রুত সম্ভব যদি তেলের দাম বিশ্ববাজারে কমে, তখন সরকারকে এই মূল্য কমিয়ে আনতে হবে এবং কমিয়ে এনে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে। ডিজেলের ভর্তুকি খুবই জরুরি এই কারণে যে ডিজেল এবং ডিজেল তেল হিসেবেও খুব জরুরি এই কারণে যে ডিজেল আমাদের মূলত প্রধান জ্বালানি। আমাদের গণপরিবহন ডিজেলে চলে, আমাদের লোকোমোটিভগুলি ডিজেলে চলে, অর্থাৎ ট্রেন, বাস, আমাদের স্টিমার, লঞ্চ, এগুলি সব ডিজেলে চলে। আমাদের যে নৌকাগুলি আছে, যেগুলি মাছ ধরার নৌকা এবং যে নৌকাগুলি মাল পরিবহন করে, এগুলি সব ডিজেলে চলে। ফলে এটা একটা। আরেকটা হচ্ছে আমাদের বিদ্যুৎ উৎপাদনেও প্রচুর কারখানা রয়েছে যারা ডিজেল ব্যবহার করেন, এবং আমাদের সেচের মেশিনগুলি ডিজেলে চলে। ফলে আমাদের জনগণের ভাগ্য ডিজেলের সাথে খুব জোরালোভাবে মানে সম্পৃক্ত। এখন কি কি ঘটতে পারে? প্রথমত তেল আমদানি করতে হয় আমাদের, এবং এই তেল আমদানির বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা চুক্তি করে গিয়েছেন, সেই চুক্তির কিছু বাধ্যবাধকতার কারণে বাংলাদেশ সরকারের হাত পা বাঁধা হয়ে গিয়েছে। যে কোনো জায়গা থেকে স্বাধীনভাবে তারা যে কোনো ক্রয়, শুধু যে তেল বলে কথা না, যে কোনো ক্রয় নিয়ে তাদেরকে চিন্তা করতে হচ্ছে। ইউনূস সাহেব তো ডিজেল ব্যবহার করেন না, আসলে উনি এটা বুঝবেন না। উনি ডিজেল কেনার জন্য হয়তো এখন বেশি ঋণ দিতে শুরু করবেন। কিন্তু যে জায়গাটায় আমরা ছিলাম, সেচের ডিজেলের দাম বাড়লে, গণপরিবহনের খরচ বাড়লে স্বাভাবিকভাবে পণ্যমূল্য বৃদ্ধি পাবে, এবং পণ্যমূল্য বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতির আরেকটা ধাক্কা আমাদেরকে সহ্য করতে হবে, এবং এই ধাক্কাটা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টকর হবে। বিশেষ করে যারা সীমিত আয়ের লোক, তাদেরকে হয় তাদের আয় বাড়ানোর চেষ্টা করতে হবে, এবং এটা করতে গেলে আবারও সেই মুদ্রাস্ফীতি ঘটবে। কেননা সীমিত আয়ের ব্যক্তিরা যখন তাদের আয় বাড়িয়ে চেষ্টা করেন বা জিনিসের মূল্য বাড়ান, সেবার মূল্য বাড়ান, এটা সম্পূর্ণভাবে আঘাত করে মধ্যবিত্তদেরকে। কারণ মধ্যবিত্তরা না উচ্চবিত্ত, তারা পকেট ভর্তি টাকা, ব্যাংক ভর্তি টাকা নিয়ে তারা নেই। তারা মূলত নির্ভর করেন হচ্ছে সস্তার জিনিসের উপরে, এবং সস্তার জিনিসের দাম যখন বাড়তে শুরু করে, তখন মধ্যবিত্তের একদিকে আয় বাড়ে না, অন্যদিকে তার ব্যয় বাড়তে থাকে। ফলে মধ্যবিত্ত শ্রেণী যেটা হবে সেটা হচ্ছে তাদের উপর অভিঘাত হবে, এবং তারা মূল আয় বা আসল আয় হারিয়ে ফেলতে শুরু করবেন, এবং তাদের সঞ্চয় কমে যেতে শুরু করবে। খাদ্যমূল্য বৃদ্ধি পেলে সবার উপরে সেটা এফেক্ট করবে, এবং এটাও খুব ক্ষতিকর হবে। বিশেষ করে এই যে এখানে ডাকসুর ভিপি আছে, আমি নিশ্চিত যে সে এটা বুঝবে যে যারা মেস করে থাকে, যারা হলে থাকে, যারা সীমিত আয়ের পিতামাতার ঘর থেকে ঢাকা শহরে থাকতে এসেছেন, ঢাকা এমনিতে উচ্চ মূল্যের জায়গা, এবং বিশ্ববিদ্যালয়গুলি যেসব শহরে, প্রত্যেকটা শহরে একটু উচ্চ মূল্যের হয়ে যায় অটোমেটিক্যালি, তো এদের কিন্তু প্রচণ্ড কষ্ট হবে। এবং সবাই ভাবে যে মনে হয় সবাই লাখ লাখ কোটি কোটি টাকা টিউশনি করে। এগুলো কেউ কেউ মিথ্যা বলে, আর কেউ কেউ হয়তো করে, তো তাদের উপর একটা আঘাত হবে। এটা গেল একটা। আরেকটা বিষয় যেটা ঘটবে সেটা হচ্ছে তেলের এই সংকট যে কারণে হয়েছে যুদ্ধ, সেই যুদ্ধে আপনি দেখবেন যে একটা জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারছে না, এটা কিন্তু সারের জাহাজ। সময় মতো সার এসে না পৌঁছালে, এবং সারের বাজারে যদি কোনো কারণে উচ্চ মূল্য দেখা দেয় বা সারের ঘাটতি হয়, তাহলে যেটা ঘটবে সেটা হলো যে উৎপাদন কমে যাবে, ফসলের উৎপাদন, খাদ্যের উৎপাদন, সেটা আরও ভয়ঙ্কর হবে। তা আমি মনে করি যে সরকারকে খুব দ্রুত, অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টিকে হ্যান্ডেল করতে হবে, এবং আমি এই ব্যাপারে খুবই চিন্তিত। কারণ আমাদের সরকারের পররাষ্ট্রমন্ত্রী যিনি, তিনি অত্যন্ত আস্থাভাজন। হয়তো বিশেষ করে এটা ধারণা করা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি খুবই আস্থাভাজন, তিনি একসময় সেখানে থাকতেন। ফলে পররাষ্ট্রমন্ত্রী সাহেব যদি মার্কিন আস্থাকে কাজে লাগিয়ে আমাদের জন্য সুবিধা করতে না পারেন, এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পার করতে না পারেন, তাহলে আমার মনে হয় যে সামনে জটিলতা হবে। ফলে আমি অনুরোধ করব সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে যত দ্রুত সম্ভব ইরানের সঙ্গে যে কোনোভাবে সমঝোতা করে আমাদের জাহাজ হরমুজ প্রণালী পার করার চেষ্টা করানো। জি তুষার ভাই, আমি আরেকটি বিষয় যোগ করতে চাই। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত দাবি করেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবথেকে বেশি পরিশোধিত জ্বালানি এই মুহূর্তে মজুত রয়েছে। বলে নাই, কিন্তু আমরা পাম্পগুলোর সামনে তো এর বিপরীত চিত্র দেখছি। অমিত তরিকুল ইসলাম সাহেবের ছেলে সলিমুল্লাহ মেডিকেলে পড়াশোনা করেছে, এবং একসময় আমি যখন বিতর্কের অনেক ক্লাস নিতাম, অমিত সেখানে অংশ নিয়েছে। ভালো ছেলে, সে
তার্কিক হিসেবে ঠিক কথা বলেছে, জ্বালানির মজুদ সর্বোচ্চ পর্যায়ে আছে, থাকারই কথা, কিন্তু জ্বালানির মজুদ সর্বোচ্চ পর্যায়ে থাকাটার চাইতে বেশি জরুরি হচ্ছে জ্বালানির সরবরাহ নিশ্চিত করা, যাতে প্রয়োজনের সময় মানুষ জ্বালানি পায়। ধরেন আমার পকেটে অনেক টাকা রয়েছে, কিন্তু সেই টাকা দিয়ে আমি কোনো কিছু কিনছি না বা আমি কিছু কিনতে পারছি না, তাহলে অনেক টাকা থাকলে যেমন লাভ নাই। জ্বালানি তেলের বিরাট মজুদ রেখে কোনো লাভ নাই, বরং জ্বালানি তেলের মজুদকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে যদি যে হাহাকার তৈরি হয়েছে সেই হাহাকার দূর করা যেত, যে বাজারের যে এক ধরনের শঙ্কা, প্যানিক বাইং, তারপরে এমনকি কিছু কিছু লোক অসাধু কাজও করছে। আমার কাছে প্রমাণ রয়েছে যে কেউ কেউ অহেতুক তেল নিয়ে, বিশেষ করে যাদের গ্যাসের গাড়ি আছে তারা সেখানে তেল ভরছেন এবং ভরে বাইরে বিক্রি করে দিচ্ছেন, এরকম একটা অভিযোগ আছে, যা সত্য। জি, আমি আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি সাদিক কায়েমের কাছে আসতে চাই। অনেক ব্যস্ততার মধ্যেও সাদিক কায়েম আমাদেরকে সময় দিয়েছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি আবারও। আবার সম্ভবত ভিপি হওয়ার পরেই প্রথম বোধহয় কোনো টেলিভিশনে আপনি টক শোতে অংশ নিচ্ছেন। আরেকটা মিডিয়া গিয়েছিলাম, এটা দ্বিতীয়। জি, আমি আপনার একটি রিসেন্ট একটি বক্তব্য আমি দিয়ে শুরু করতে চাই। আপনি বলছেন নিজের পায়ে কুড়াল মারার রাজনীতি করছে বিএনপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি লিখেছেন যে ব্যাংক রেজুলেশন আইন 2026 পাশের মাধ্যমে বিচারের পরিবর্তে সংসদে দাঁড়িয়ে লুটেরাদের পুরস্কৃত করার এক কলঙ্কজনক অধ্যায় রচিত হলো। এই বিষয়ে আসলে আপনার বক্তব্য জানতে চাই যে ব্যাংক রেজুলেশন নিয়ে। আজকেও আমরা দেখেছি যে কিছু যাদের চাকরিচ্যুত করা হয়েছিল তারা আবার সেই চাকরি ফেরত পাওয়ার জন্য বিক্ষোভ করেছে। ধন্যবাদ। 21 টিভির এখন যারা দেখছেন, ভবিষ্যতে যারা দেখবেন, সবাইকে মোবারকবাদ জ্ঞাপন করছি। জুলাই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশের কথা আমরা সবাই বলেছি এবং দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ আছে তারা সবসময় নতুন বাংলাদেশের কথা বলেছে, সংস্কারের কথা বলেছে এবং কিভাবে আর কখনো যেন ফেসিবাদ ফিরে না আসে, সেটা কিভাবে একদম চিরতর বন্ধ করা যায় সেটা নিয়ে কথা বলেছে। বিএনপির যদি দেখি তাদের 31 দফা, যেটা তারা সব সময় বলেছে 31 দফার কথা, সে 31 দফার প্রত্যেকটা দফায় ছিল সংস্কারের পক্ষে। রাষ্ট্রকে কিভাবে আমরা শক্তিশালী করতে পারি, 54 বছরে বাংলাদেশ একটা পূর্ণাঙ্গ নেশন হিসেবে আমরা বিল্ড আপ করতে পারি নাই, তো সেটা কিভাবে করতে পারি, একই সাথে নির্বাহী ক্ষমতার এটা হচ্ছে কিভাবে চেকস অ্যান্ড ব্যালেন্স করতে পারি, সেটা নিয়ে সবাই কথা বলেছে। এবং বিপ্লব যখন হচ্ছিল সেই বিপ্লবের মূল আকাঙ্ক্ষাটা ছিল রাষ্ট্র সংস্কার। আমরা সবাই গিয়েছিলাম, বলেছিলাম যে প্ল্যাকার্ড হাতে নিয়ে যে সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত, এখন রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। তো বিপ্লবের পরবর্তী সে রাষ্ট্র সংস্কারের জন্য সবাই একসাথে কাজ করেছি এবং সে আলোকে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে এবং ঐক্যমতের সবার মতামতের ভিত্তিতে জুলাই সনদ হয়েছে এবং ওই সময় কিছু অধ্যাদেশ হয়েছে এবং সে অধ্যাদেশের ব্যাপারে সবাই একমত হয়েছে, কিছু কি জায়গায় নোট অফ ডিসেন্ট এসেছে এবং সে অধ্যাদেশ এবং হচ্ছে যে আমাদের জুলাই সনদ হয়েছে সে এটা কিভাবে কার্যকর হবে সেটা নিয়ে তখন রাজনৈতিক দলগুলো থেকে অপিনিয়ন এসেছে এবং এখন যারা সরকারি দলে আছে বিএনপি থেকেই তখন কিন্তু অপিনিয়ন এসেছিল এটা জনগণের হাতে আমরা ছেড়ে দিই, গণভোট হোক। তো সে আলোকে গণভোট হলো এবং গণভোট এটা কি আগে হবে নাকি পরে হবে সেটা নিয়ে তখন অনেক ডিবেট হয়েছে এবং আন্দোলন হয়েছে। এনসিপি, বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় যে ঐক্যজোট হয়েছে তাদের দাবি ছিল এটা আগে হোক গণভোটটা, এবং আমরাও তখন দাবি করেছিলাম ছাত্র সমাজের পক্ষ থেকে, যেহেতু এই জুলাইয়ে আমরা এত রক্ত দিয়েছি, আমাদের 2000 ভাই বোন জীবন দিল, প্রায় 40,000 আমাদের ভাই বোন যে পঙ্গু হলো, তো এর মাধ্যমে আমাদের যে মূল আকাঙ্ক্ষা রাষ্ট্রটা সংস্কার হওয়া, তো সেটা আগে হোক। তো তখন বিএনপি থেকে এবং বিভিন্ন ধরনের এখানকার যে এস্টাবলিশমেন্ট তাদের প্রেশারের কারণে আলটিমেটলি সেটা হয়নি এবং একই দিনে নির্বাচনের ব্যাপারে সর্বশেষ তাদের প্রেশারের কারণে সেটা তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হয়। তো একই সাথেই জাতীয় নির্বাচন হয় এবং গণভোট হয় এবং সেই গণভোটে এখানকার 70% প্রায় 70% মানুষের জনরায় সংস্কারের পক্ষে আসে এবং সেটা আমরা সবাই জানি এবং সে আলোকে আমাদের হওয়ার কথা ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা ছিল এবং এই আলোকে পুরো রাষ্ট্র সংস্কার নতুনভাবে ঢেলে সাজানোর কথা ছিল। কিন্তু এটা খুবই আজকে আমাদেরকে প্রায় নির্বাচনের পরে 2 মাস পরে এখন আমাদেরকে আফসোস করতে হচ্ছে, অথবা আমাদের এখন বর্তমান সরকারের অ্যাক্টিভিটিগুলো নিয়ে আমাদেরকে সমালোচনা করতে হচ্ছে, সেটা আমাদের জন্য খুব আনএক্সপেক্টেড। ছাত্র সমাজের পক্ষ থেকে যদি বলে এটা আমাদের জন্য খুবই কষ্টের। আমরা যখন দেখি বিএনপি গত 16 বছর জুড়ে যে বক্তব্যগুলো দিয়েছে, মির্জা ফখরুলের বক্তব্যগুলো একটু শুনবেন, তারা সবসময় বলেছে এই 72 সংবিধানটা হচ্ছে একটা মুজিববাদী সংবিধান, এটা একটা ফেসিবাদী কাঠামো তৈরি করে রেখেছে এবং মরহুমা বেগম খালেদা জিয়া তিনি বলেছেন এই দেশে যদি জনতার সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবে। এইভাবে তাদের যারা নেতৃবৃন্দ ছিল একদম আন্দোলিব রহমান পার্থ থেকে শুরু করে এখন নুরুল হক নূর ভাই আছে,
ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর সাবেক ভিপি, তাদের যে বক্তব্যগুলো যদি শুনি, সেই বক্তব্যের সাথে এখনকার যে বক্তব্য সেটা আমরা মিলাতে পারি না, এবং যে মূল আকাঙ্ক্ষা সেটাকে তারা এখন অস্বীকার করছে। এবং পুরো সময় জুড়ে 2 মাস জুড়ে আমরা দেখতে পেলাম আজকে তারা মৌলিক অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিয়েছে, যেটার জন্য জুলাই হলো, যেটার জন্য এত মানুষ জীবন দিল, সেই মূল আকাঙ্ক্ষাকে তারা এখন অস্বীকার করছে। কারণ কি মনে হয় এটি আসলে আপনার কাছে? এখন কারণ হলো বাংলাদেশের 55 বছর জুড়ে আমরা যেটা দেখতে পেয়েছি যে যখন কেউ ক্ষমতায় যায় সে ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, তার মধ্যে ফেসিস্ট হওয়ার আমরা মনোভাবনা দেখতে পাই। তো আলটিমেটলি এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপি সেই আগের যে হাসিনার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার তারা ফিরে যেতে চাচ্ছে। তো আমরা তো 54 বছর ধরে একটা আনসিভিলাইজ স্ট্রাকচারের মধ্যে দিয়ে গিয়েছি, যে স্ট্রাকচারটা এখানে আমাদেরকে গুম-খুন, আয়নাগর থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিচারিক হত্যাকাণ্ড এবং অবৈধ নির্বাচন, সেগুলোকে বৈধতা দিয়েছিল। তো এখন আমরা দেখতে পাচ্ছি আবার সেই কাঠামোতে ফিরে যাওয়া। হাসিনা তো কোনো একজন ব্যক্তি না, তার একটা আদর্শ। তো সেই কাঠামোতে এখন আমরা ফিরে যাওয়ার জন্য বিএনপির অপপ্রয়াস দেখতে পাচ্ছি। সেটার জন্য আমি যেটা বললাম, তো এখন যে বিএনপি যে সিদ্ধান্তগুলো নিয়েছে, এই যে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ, যেটা খুবই আনফরচুনেট, এখন পর্যন্ত ইলিয়াস আলী গুম অবস্থায় আছে, সুমন ভাই এখন গুম অবস্থায় আছে, ছাত্র শিবিরের ওয়ালিউল্লাহ মুকাদ্দিস গুম অবস্থায় আছে, অনেকে, এবং আমরা সবাই গুমের ভিকটিম ছিলাম। গুম কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল সবাই গুমের ভিকটিম ছিল। তো এই গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করে দেওয়া, মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ সেটা বাতিল করে দেওয়া, এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি 5 জন যারা সদস্য ছিল তারা পদত্যাগ করেছে, এবং সংসদে যে বক্তব্য দিয়েছে সেটার সাথে এখানকার যে আইন তার সম্পূর্ণ দ্বিচারিতামূলক, এবং ওনারা সেই ব্যাখ্যাটা পুরো তাদের প্রেস রিলিজে দিয়েছেন। এবং একই সাথে আমরা দেখতে পাই সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে যদি বলি যেই আন্দোলনটা শুরু হয়েছে এই যে কোটা ব্যবস্থাকে পুনর্বহালের বিরুদ্ধে এবং পিএসসিকে দলীয়করণের প্রতিবাদে, সেই আবার একই কায়দা আমরা দেখতে পাচ্ছি এই পিএসসিকে দলীয়করণ করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রয়াস, এবং এটার এই সাংবিধানিক অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, দুদককে আবার দলীয়করণ করা। তাহলে সরকারি দল এখানে দুর্নীতি করবে, কেউ ধরার কেউ থাকবে না, প্রত্যেকটা মন্ত্রণালয়ে দুর্নীতি হবে, সেটা আর ধরার কেউ থাকবে না, আপনারা ধরবেন যারা। তো একই সাথে যেটা বলছেন ব্যাংক অধ্যাদেশ, তো যে এস আলম এবং যে পড়ে হচ্ছে এই যে ব্যাংক লুটেরা, যারা দীর্ঘ ফেসিবাদী আমলে এই ফেসিবাদের পারপাস সার্ভ করেছে এবং দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, দেশের অর্থনৈতিক কাঠামোকে ভেঙে দিয়েছে, তাদেরকে আজকে আবার পুনর্বাসন করা হচ্ছে। তো এই কারণে আমরা বলেছিলাম বিএনপি তার নিজের পায়ে নিজে কোড়াল মারছে, মানে কারণ সাময়িকভাবে তার কাছে মনে হচ্ছে এর মাধ্যমে সে ক্ষমতায় আছে অথবা কিছু লাভবান হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদে আমরা দেখতে পাচ্ছি সে এর মাধ্যমে নিজের যে অবস্থান, তার যে এক্সিস্টেন্স, সেখান থেকে সে জনসমর্থন থেকে সে হারিয়ে যাচ্ছে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে তাকে প্রত্যেকটা মিডিয়ায় বাধ্য করে বলাতে হচ্ছে এই 2 মাসে তারেক জিয়া সরকারের উপর জনগণের সমর্থন বেড়েছে। তো এটা তো জনগণই বলবে, এটা সরকার থেকে কেন হচ্ছে তাদের হচ্ছে যে হচ্ছে প্রেস রিলিজ টিম আছে ওখান থেকে বলতে হবে। তো এটা খুবই আপত্তিকর। এবং পুরো এখন যদি আমরা দেখি প্রত্যেকটা জায়গায় যতজন মন্ত্রী আছে, আমার কাছে মনে হয় না তারা কিছু দিতে পেরেছে 2 মাসে। আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল তারা কিছু পারবে, এবং তারেক জিয়া মাননীয় প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করছেন দেখতে পাচ্ছি, কিন্তু তার সাথে যে টিম আছে তার প্রত্যেকে ফেল করেছে। সেটা যোগাযোগ মন্ত্রী বলেন, মানে তিনি বলেছেন খুবই স্বস্তিদায়ক নাকি এবার ঈদ হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 351 জন এবার সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যমন্ত্রী এখন কাজ করছেন, কিন্তু প্রতিদিনে এই যে আমাদের শিশুরা মারা যাচ্ছে হামে, আজকেও আমি পত্রিকা দেখতে পেলাম 371 জন এখন পর্যন্ত মারা গিয়েছে। তো এগুলোর জন্য যেভাবে কাজ করা দরকার সেটা আমরা দেখতে পাচ্ছি না। একই সাথে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে হচ্ছে যে পরিমাণ মারামারি, চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, রাহাজানি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা খুবই খারাপ অবস্থার দিকে যাচ্ছে। মব আবার তৈরি হচ্ছে, বিরোধী দলের উপর হামলা হচ্ছে। রাশেদ প্রধানের বাড়িতে কীভাবে হামলা হয়েছে, তিনি সবসময় মবের কথা বলেন। তো যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার যেভাবে এই দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে স্বাভাবিক করার জন্য কাজ করা দরকার, তিনি এটা না হয়ে তিনি সংবিধান বিশেষজ্ঞ হয়ে উঠেছেন। তো এটা জনগণের থেকে আসতেছে, ওনারাই বলছে। তো আমরা সেটা দেখতে পাচ্ছি। একই সাথে আমরা দেখতে পেয়েছি কুষ্টিয়ার মধ্যে একজন পীরকে হচ্ছে ওনাকে মেরে ফেলা হলো। তো মারার পরে আমরা দেখতে পেলাম সে আগের কায়দায়, মানে ওইটা কে মেরেছে সেটা আইডেন্টিফাই না করে কার উপর চাপিয়ে দেওয়া। ওইখানকার ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ছিল এবং বর্তমান চেয়ারম্যান প্রার্থী খাজা নামে একজনকে ওখানে অভিযুক্ত করা হয়েছে। কিন্তু আজকে আমরা যুগান্তরের রিপোর্ট এবং অনুসন্ধানী যে রিপোর্ট সেটার মাধ্যমে দেখতে পেলাম ওইটার সাথে সম্পূর্ণ ছাত্রদল, যুবদল, সরকার দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে জড়িত আছে। তো এই যে আপনি একজনের দায় আরেকজনের উপর দিয়ে দেওয়া, তো সেটা তো আমরা ফেসিবাদী কাঠামোতে দেখতে পেয়েছি। এবং মামলা করা হয়েছে, সেই মামলায় প্রথম আসামি করা হয়েছে খাজাকে, যে এই হামলাটা, এই মবটা বন্ধ করার জন্য সে ওই সময় পুলিশকে ফোন দিয়েছে, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, সেটা প্রতিবাদ করেছে। কিন্তু এই যে ব্যক্তিটা এটা প্রটেক্ট করতে গিয়েছে, যেটার প্রতিবাদ করেছে, তাকে এখানে মামলার প্রধান আসামি করা হয়েছে। আর যারা হামলার সাথে জড়িত ছিল তাদের কেউ মামলার তালিকার মধ্যে নাই।
তাহলে এই পুলিশ রাষ্ট্রযন্ত্র সবাই একাকার হয়ে আবার যে নব্য ফেসিস্ট হওয়ার চেষ্টা করছে। এই সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে সরকার এখন নিজের পায়ে নিজে কোড়াল মারছে। আমরা তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে তা আমরা অনুরোধ করব সরকারকে জুলাইকে ধারণ করার জন্য, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য। এখানে আলটিমেটলি জুলাইকে ধারণ করলে বিএনপি লাভবান হবে, বিএনপি বিজয়ী হবে। হ্যাঁ, মানে এই যে জুলাই যারা করেছে আলটিমেটলি এরা বাংলাদেশের তরুণরা করেছে, জেনজিরাই করেছে, যে ছেলেরা এখন স্কুলে পড়ে, তারা কলেজে পড়ে, মাদ্রাসায় পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরা আগামী 40 থেকে 50 বছর বাংলাদেশের রাজনীতিতে তারা থাকবে। আর হচ্ছে আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ আছে অবশ্যই আমরা তাদের প্রতি রেসপেক্ট করি। 16 বছর তো অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, ঈদের পর আমরা আন্দোলন করেছি, কিন্তু আলটিমেটলি আমাদের সেই সফলতা কিন্তু আমরা আনতে পারিনি। কিন্তু এই জুলাইয়ে আমাদের ছাত্ররা, আমাদের আবু সাঈদ, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত, শহীদ ওয়াসিমরা, শহীদ আনাসরা, ক্লাস 9-এর শিক্ষার্থী, তারা কিন্তু জীবন দিয়ে আমাদেরকে আজাদি এনে দিয়েছে। তারা নতুন একটা বাংলাদেশের জন্য তারা জীবন দিয়েছে। তো সেই বাংলাদেশ থেকে যখন আমরা দূরে সরে যাই এবং যখন আমরা শহীদদের আকুতিগুলো আমরা শুনতে পাই না, তখন এটা আমাদেরকে অনেক কষ্ট দেয়। তো তখন আমরা আমাদের জায়গা থেকে বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা তাদেরকে অনুরোধ করি এখনো সময় আছে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের পথে আপনার সহযোগিতা করেন। এবং যে জনরায় পৃথিবীর ইতিহাসে আর কোনো জায়গায় আমরা দেখতে পাই নাই, এই যে গণভোটের জনরায়কে উপেক্ষা করা, এটাকে জনগণকে তো এটাকে অপমান করা। তো এই জনগণের রায়কে উপেক্ষা করে কখনো কেউ ভালো কিছু করতে পারে নাই। জি, আমরা শুনছিলাম সাদিক কায়েমের কাছ থেকে যে আসলে 2 মাসে খুব একটা অর্জন নেই, আবার উল্টো দিকে শুনছিলাম যে অভাবনীয়, অবিস্মরণীয় অর্জন 60 মানে 60 অবিস্মরণীয় অর্জন, যেটা মাহাদির ওই পুরো বক্তব্যটা আমি শুনি নাই। আর আরেকটি বিষয় হচ্ছে যে 60টার যদি লিস্ট আপনার কাছে থাকে, যদি আপনি বলতে পারতেন, তাহলে আমি বলতে পারতাম যে কোনটা কোনটা রিয়েলি অর্জন আর কোনটা কোনটা না। তো একটা বিষয় তো সরকার নিশ্চয়ই অর্জন করতে পেরেছেন, সেটা হচ্ছে সরকার মানুষের মনে আস্থা জাগাতে পেরেছেন যে সরকারের প্রধানমন্ত্রীর মধ্যে একটা চেষ্টা আছে, যে চেষ্টাটা সাধারণ মানুষের সঙ্গে তাদের কাছাকাছি গিয়ে তাদের সমস্যা সমাধান করার একটা চেষ্টা। আরেকটা চেষ্টা হচ্ছে তরুণদেরকে এম্পাওয়ার করার একটা চেষ্টা। আপনি যদি মাহাদির কথাই চিন্তা করেন, এটা তো এক ধরনের সফলতা যে কোনো লোক কথা না বলে উনি একজনকে নিযুক্ত করেছেন এবং তার কাছ থেকে আপনি অফিসিয়াল ভার্সন পাবেন। এটা আমাদের অনেকের পরামর্শ ছিল যেটা করা উচিত, তাহলে ভুল হোক ঠিক হোক একজনের কাছ থেকে আপনি ব্যাখ্যা নিতে পারবেন। 10-12 জন কথা বললে কারোটাই সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট হয় না। সেরকম কিছু কিছু বিষয় দেখা যাচ্ছে। একটু আগে যে অমিতের কথা বললেন, আমাদের মোহিত আছে, এছাড়াও একই বয়সী আরও কিছু মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন যারা একেবারেই তরুণ, প্রথম সংসদে গিয়েছেন এবং দায়িত্ব পেয়েছেন। তো এগুলি কিন্তু এক ধরনের সফলতা। আর বাকি সফলতার মধ্যে অনেকগুলো অধ্যাদেশ তারা পাশ করাতে পেরেছেন সংসদে, সেটা একটা সফলতা হতে পারে। বাকি কি কি সফলতা আমি জানি না। সফলতা ব্যর্থতার হিসাবে আসলে 2 মাসের মধ্যে যাওয়াটাই আমি মনে করি বরং আমাদের এখন চেষ্টা করা উচিত সরকারকে মনিটর করা এবং অন্তত 6 মাস তাদেরকে সময় দেওয়া, যেটা ডক্টর ইউনূসকেও আমরা দিয়েছিলাম, এবং তারপরে 6 মাস পরে সরকারকে ভালো মতো মানে বাছবিচার করা। যে আমি উল্লেখ করতে চাই, সাদিক খান যেটি বলছিলেন যে আসলে বর্তমান সরকার 18 ক ধারা যুক্ত করে সেই চিহ্নিত অর্থ আত্মসাৎকারীদের হাতেই আবার ব্যাংকের মালিকানা তুলে দিচ্ছে। এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে সরকার যে আইনটা করেছেন, সে আইনটার মধ্যে 7.5% খেলাপি ঋণ পরিশোধ করে ঋণ খেলাপিরা যদি ডিরেক্টর হন তারা আবার ব্যাংকের মালিক হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এসালাম কি ঋণ খেলাপি? এসালাম ঋণ খেলাপি না। যারা ব্যাংক লুট করেছে তারা অধিকাংশই অতি সামান্য টাকার ঋণ খেলাপি। ফলে 7.5% যদি তারা ফেরত দেন তারা দিয়ে দিতে পারবেন, কারণ তাদের নিজেদের নামে তো তারা এই লুটপাটগুলি করেন নাই। আয়া বুয়া, দারোয়ান, ড্রাইভার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অচেনা ব্যক্তি, এরা কোম্পানি বানিয়েছে আর লোন নিয়েছে, এবং সেরকম লোন নেওয়া কোম্পানি এখনো বাংলাদেশে আছে এবং তারা কাজ করে যাচ্ছে। এবং এই যে ভুয়া লোনগুলি ইস্যু করা হয়েছিল, এই ভুয়া লোনগুলি ইস্যু করার পিছনে সবচেয়ে বড় দায় ছিল বাংলাদেশ ব্যাংকের এবং ব্যাংকের যারা কর্মকর্তা তারা তো জানতেন যে ঋণ ইস্যু করা হচ্ছে কিন্তু কোল্যাটারাল নাই, অর্থাৎ মর্টগেজ নাই ঠিক মতো, এই ঋণগুলি রিয়েলি সিকিউরড না, এই ঋণগুলি ভুয়া কোম্পানির নামে না হচ্ছে, যে কোম্পানির বয়স 9 মাসও হয় নাই সেই কোম্পানি 100 কোটি টাকা লোন পেয়েছে। তাহলে এই যে ম্যাল প্র্যাকটিসটা হয়েছে, সেই ম্যাল প্র্যাকটিসের শাস্তি কোথায়, এইটা কিন্তু এই সরকারকে বলতে হবে। যারা লুটপাট করলেন তাদের সাজা কোথায়, এইটা বলতে হবে। কারণ লুটপাট যে আওয়ামী লীগ করেছে এরা তো কারো মাধ্যমে করেছে, এবং যাদের মাধ্যমে করেছে তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ লুটেরা একজনের নাম একটু আগে উচ্চারিত হয়েছে। এছাড়াও তাদের একটা লুটেরা দল ছিল, এবং এই লুটেরা দল মোটামুটি লম্বা, মানে
এদেরকে নিয়ে একটা বই বের করা যাবে যে শ্রেষ্ঠ লুটেরা, মধ্য লুটেরা, নিম্ন লুটেরা, ব্যাংক লুটেরা, প্রতিষ্ঠান লুটেরা, চেতনা লুটেরা, মানে হেনোর জায়গা নাই যেখানে তারা লুটপাট করে। হ্যাঁ, এটা একটা চমৎকার, আমি এদেরকে নাম দিয়েছি লুটিয়েন্স। লুটিয়েন্স হ্যাঁ, এবং ওই যুগটাকে আমি নাম দিয়েছিলাম চৌর্য যুগ, এবং আমি বলতাম যে এটা আইয়ামে চুরালিয়াত। তো এই যে এখন দেখেন এইখানে ঘাপলাটা কোথায়, আমি একটু ব্যাখ্যা করি তাহলে। ব্যাংকের পরিচালক হতে পারবে না ঋণ খেলাপিরা, অতএব ঋণ খেলাপিরা তাদের ঋণ পরিশোধ করে ব্যাংকের পরিচালক হইতে আসবে। কিন্তু প্রবলেমটা হইল ডিরেক্টররা তো নিজের ব্যাংক থেকে লোন নেয় নাই, নিয়েছে অন্য ব্যাংক থেকে। তাহলে ওরা যখন যদিবার লোন শোধ করে তাহলে অন্যের ব্যাংকের লোন শোধ করবে, কিন্তু নিজের ব্যাংকের টাকা যে লুট করেছে সেই লুটের টাকা ফেরত দিবে কে? তাহলে অন্য ব্যাংকের পরিচালক যদি এই ব্যাংকের লুট করে থাকে তাহলে ওইটারও 7.5% ফেরত দিবে। তাহলে ধরে নিলাম যে লুট করা টাকা 7.5% ফেরত আসবে, কিন্তু বাকি 92.5% কে ফেরত দিবে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো এরা ফেরত দিয়ে ব্যাংকেরই মালিক হইতে হবে কেন? এরা যে অন্যায়ভাবে ঋণ খেলাপি করেছিল এবং এরা যে অন্যায়ভাবে লুটপাট করেছিল এটা প্রমাণিত। যে লুটপাট করেছে সে এসে আবার ব্যাংকেরই মালিকানায় ফিরতে হবে কেন তার? এটা একটা বড় প্রশ্ন। যেখানে প্রমাণিত লুটেরা এরা কেন আবার ফিরে এসে আবার টাকার জায়গায় টাকার গদিতে বসবে? মানে যাদের ব্যবসা টাকা নিয়ে সেই ব্যবসায় তারা বসবে কেন? এদেরকে তো চিরতরে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মালিকানায় ফেরত যাওয়া থেকে বাতিল করা দরকার। এরা জীবনে কোনোদিন যেন আর কোনো আর্থিক প্রতিষ্ঠানে ব্যবসা করতে না পারে, এটা বন্ধ করা দরকার। আপনি আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন কেন? কারণ আওয়ামী লীগ একটা খারাপ দল, তারা মানুষের বুকে গুলি চালিয়েছে, তারা এই অন্যায় করেছে সেই অন্যায় করেছে, তাদের একটা অন্যায়ের বড় তালিকা আছে, তাই না? তো একটা দলের সকলে কিন্তু চুরি করে নাই বা সকলে কিন্তু এই অন্যায়টা করে নাই, কিন্তু তাও তো নিষিদ্ধ। আর সেখানে এই ব্যক্তিরা কিন্তু চুরি করেছে, এটা প্রমাণিত। তাহলে এরা কি করে আবার একই জায়গায় ফিরতে পারে? এদেরকে ফিরতে দেওয়া উচিত না। এটা হচ্ছে নৈতিক একটা জায়গা। দ্বিতীয় হচ্ছে এই যে ওনারা যে ফেরত দিবেন, ফেরত দিলেই কি ওনারা ফিরতে পারবেন? ওনাদের নিজেদের নামে কিন্তু সেই অর্থে খেলাপি ঋণ নাই। ওনারা তো ওনাদের ড্রাইভার দারোয়ানের নামে ঋণ খেলাপ করেছেন। এই ড্রাইভার দারোয়ানের ঋণগুলো কে শোধ করবে? আমার পরিষ্কার মনে আছে যে একটা নিউজ হয়েছিল যেখানে এসএলএম সাহেবের বুয়া না কি যেন কাজের মহিলা, তার নামেও লোন আছে। সে কোথায় এখন? তার লোনটার কি হবে? তার লোনের 7.5% কে শোধ করবে? সেও তো ঋণ খেলাপি। এবং শুধু তাই না, চট্টগ্রামের একদল ব্যবসায়ী, খাতুনগঞ্জ এবং অন্যান্য জায়গায়, রিয়াজউদ্দিন বাজারের একদল ব্যবসায়ী ইচ্ছা মতো তখন ব্যাংক লুট করেছেন। এটা তো গেল। তারপরে হলো পটিয়াবাসী বিনা ইন্টারভিউতে, ফারুকি যেমন বিনা ইন্টারভিউতে চাকরি দিয়ে দিয়েছে জুলাই জাদুঘরে, ওরকম পটিয়াবাসী ইসলামী ব্যাংকে ঢুকলে চাকরি পেত। আর তার চেয়েও বড় কথা হচ্ছে ইসলামী ব্যাংকটাকে উনি কিনেছিলেন নিয়ম অনুযায়ী, যেভাবে শেয়ার ট্রান্সফার করা দরকার সেইভাবে উনি মালিক হয়েছিলেন। অন্যায় কিছু। আচ্ছা, এখন আপনি আমার কাছে ফিরতে যাচ্ছেন তো লোকে আমাকে লোকে আমাকে ভুল বুঝে, লোকে মনে করে কি জানেন, আমি কোনো দলের পক্ষে কথা বলি। আমি কোনোদিন দলের পক্ষে কথা বলি না। আমার সংগ্রাম চোরের বিরুদ্ধে সংগ্রাম। জীবনে আমি একটা কাজ করি নাই, ঠিক আছে? হয়তো আমি অনেক ভুল করেছি আমি হ্যাঁ, কিন্তু এই যে চোর বাটপার পালনের যে রাজনীতি, এই রাজনীতি কোনোভাবে কোনো দলকে সেভ করতে পারবে না।